দেশের বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বাংলাদেশে না এটা সারা বাংলাদেশে আমরা আন্দোলন চালাম, এটা নিশ্চয়ই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা রক্ত দিতে শিখে গেছি, আমরা কিন্তু বুলেটের ভয় পাই না। এনসিপি একটা ফেসবুকে পোস্ট করলে কিন্তু গণঅভ্যুত্থানের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে, সেই মানুষগুলো এখন কেন আসতেছে না? বিতর্ক কিন্তু সামনে আসতেছে, অনেকে রিসোর্ট কিনতেছে, অনেকে ফ্ল্যাট কিনতেছে, 1 কোটি টাকা নিচে নাকি কোনো তদবিরই করে না। মাসুদ কিন্তু এখন সে হাতিয়াতে যায়, কিন্তু প্রাডো গাড়িতে, সাতখোলা গাড়িতে যায়। এই যে নতুন রাজনীতির কথা বলে তারা আবার ওই পুরাতন রাজনীতির দিকে আসলে ফিরে যাচ্ছে। 3 মাস হতে পারলো না, এখনই এত বিতর্ক। এগুলো আসলে মানুষকে আসলে এখন আর আকৃষ্ট করছে না। একটাই সরকার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, একটাই সরকার, আর কোন সরকার আমরা চাই না। শেখ হাসিনা সরকারের টাইমে 4 ঘন্টা কাম করছি, 800-1000 টাকা পকেটে নিছি, এখন 9 ঘন্টা কাম কইরা 300 টাকা পকেটে নিতে পারি না। নাইলে বন্যা দেখেন পকেটে কয় টাকা আছে, এই যে সকালে বাইরেছি 400 টাকা পকেটে নাই, বাল বাচ্চা কি খাইবো, 15,000 টাকা ঋণ। এদেশে খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি হবে? একটা খবর পেলাম, ব্রেকিং নিউজ, চীনের প্রধান সংবাদ মাধ্যম সিনহুয়া ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করলো। সেনাপ্রধান যে 18 মাসের তত্ত্ব দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং 18 মাসের মধ্যেই নির্বাচন হবে, সেই তত্ত্ব সম্ভবত থাকছে না। যখন সেই তত্ত্ব থাকছে না, তখন সেনাপ্রধান কোন পথে হাঁটবেন? সেনাপ্রধান কি এখানে কোনো ভূমিকা পালন করবে? বাংলাদেশ যত দিন যাচ্ছে গোটা বিশ্ব দরবারের রাজনীতিতে একটা টার্গেট হয়ে দাঁড়াচ্ছে, এবং দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়ে চীন, ভারত, আমেরিকা এবং পাকিস্তান তারা নানা পরিকল্পনায় উদ্যত হয়েছে। এবার কি করবেন মোহাম্মদ ইউনূস? এনসিপি জাতীয় নাগরিক পার্টি, কথায় আছে যে যেই গাছটা খুব দ্রুত বড় হয় সেটা আবার খুব দ্রুতই ঝড়ে পড়ে যায়। তবে ঝড় ছাড়াই নিজেরাই কি মানে বাগান থেকে সরে যাওয়ার চিন্তা? আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা করতে হবে এবং সকলকে সংগঠিত করতে হবে। আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা বাহির হয়ে আসবে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা মিছিল সংগঠিত করবে। তার এই ধারাবাহিকতায় আজকে সকাল 7টার দিকে শাহজালাল বিমানবন্দর এলাকার আশপাশে প্রায় 300 থেকে 400 সংখ্যক লোক একসাথে হয়ে একটি বিক্ষোভ মিছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতির আলোচনার প্রেক্ষাপটে খুবই একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা তারই কিছু অংশবিশেষ দেখে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের হতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। ব্রেকিং নিউজ, চীনের প্রধান সংবাদ মাধ্যম সিনহুয়া ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করলো। এটা অনলাইন পত্রিকা, এটা কোথা থেকে আসছে? স্বাধীন বাংলা নিউজ 24/7 বাংলা spot.com। অথেন্টিক খবর ছাড়া আমি প্রচার করি না। দেখি খবরটা দেখে আছে, আমি একটু পড়ে শোনা। গত 5ই আগস্ট তথাকথিত কোন অভ্যুত্থান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, এবং ইতিমধ্যে জানা গিয়েছে তিনি দেশ ত্যাগ করার পূর্বে কোনো ধরনের পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। এমত অবস্থা বোঝা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে বা কোনো রাজনৈতিক চাপে পড়ে দেশ ত্যাগ করেননি, অথবা পদত্যাগ করেননি, তাকে গান পয়েন্টে রেখে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তবে এর মূলে কে রয়েছে তা আমরাই ইতিমধ্যে অনুমান করতে পারছি। বাংলাদেশের কিছু সেনা কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক। তারা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং দেশ ত্যাগের পূর্বে তিনি কোনো প্রকার পদত্যাগের স্বাক্ষর করেননি। এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি সংবাদ প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে একই কথা, যে শেখ হাসিনা এখনো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগে স্বাক্ষর করেননি। ইতিমধ্যে ভারত, চীন, রাশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে জাতিসংঘের কথা বলেছেন এবং জাতিসংঘ থেকে জানানো হয়েছে এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং তদন্ত রিপোর্ট অনুযায়ী কাজ করা হবে। সম্প্রতি চীনের প্রধান সংবাদ মাধ্যম সিনহুয়া একটি সংবাদ প্রকাশ করেছেন, সেখানে বলা হয়েছে একই কথা, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেননি। এর যথেষ্ট পরিমাণ সত্যতা পাওয়া গেছে এবং বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন ও জোরপূর্বক ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং অতি শীঘ্রই এর কার্যকারিতা সম্পূর্ণ করা হবে। এতে যত ধরনের সাহায্য করা প্রয়োজন সবই করতে প্রস্তুত রয়েছে চীন সরকার। হঠাৎ করে আমরা যারা ভাবছিলাম যে চীন বাংলাদেশের সাথে কোনো বিরোধিতা করছে কিনা বা ভারত সেটা ডাউট ফিল করছে, এবং অনেকেই বলতেছিল যে চীন জড়িত কিনা, আবার অনেকে বলতেছে আমেরিকা জড়িত কিনা। তো কিছুই আমরা আসলে বৈশ্বিক যে আন্তর্জাতিক সমস্যা, কোথা থেকে কোথায় কি হচ্ছে
পুরোটা আমাদের কাছে আসলে এখন স্পষ্ট না। তবে চীনের এই খবরটা পড়ে মনে হচ্ছে যে তারা সত্য সন্ধান করার চেষ্টা করছে যে আসলে কি হয়েছে এদেশে। তো আপনাদেরকে আমি অথেন্টিক নিউজ দিলাম, সেজন্য আবার এসে বলবে না গুজব ছড়াচ্ছে। আমি এটার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে চাই না। এদেশে খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে কি হবে, তাহলে কি একটা অবস্থা ক্রিয়েট হবে আপনি বুঝতে পারছেন যে নির্বাচনে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে। নির্বাচনে একটা বিশাল জনসমর্থনে তারা ক্ষমতায় গেলেও যেতে পারে। কেননা আপনি দেখেন যে অনেক রাজনৈতিক দলের পার্টির নেতারা এই মুহূর্তে গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে আতাত করছে, বিভিন্ন জায়গায় হয়ে উঠে গেছে, জামাত আতাত করছে, বিভিন্ন জায়গায় খবর উঠে গেছে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে, ভারত এই কাজগুলো করে দিচ্ছে। তাহলে একটা বুঝেন যে সারা দেশের মানুষের সাথে বা বাংলাদেশের সাথে ভারতের যে একটা অস্তিত্ব, এই অস্তিত্ব বাদ দেওয়া যাচ্ছে না। আমরা মনে করেছিলাম 5ই আগস্ট এসেছে বাংলাদেশে, ভারত বিদায় নিয়ে চলে যাবে, ভারত দিল্লিতে গিয়ে মুখ থুবড়ে পড়বে, বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে সাহস পাবে না, এটা আমরা মনে করেছিলাম, কিন্তু সেটা হচ্ছে না। আর ওই বিষয়টাতেই আমরা এখন পর্যন্ত আটকে আছি। কোন বিষয়টাতে? যে ভারতের যে বিষয়, ভারতের যে আধিপত্য, ভারতের যে আগ্রাসন, ওই আগ্রাসনের ভিতরে আমরা এখন পর্যন্ত আটকে আছি। সেই ভারতের আগ্রাসন আমরা দূর করতে পারি নাই, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে ভারতের সেই আগ্রাসনটা মেনে নিচ্ছে, ভারতের সেই আপনার বলা চলে আধিপত্যটা মেনে নিচ্ছে, ভারতের সেই বন্ধুত্বটা মেনে নিচ্ছে। সো যতদিন পর্যন্ত ভারতীয় আগ্রাসন, ভারতের এই অসুলভ আচরণ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক পার্টি মেনে নেবেন, ততদিন পর্যন্ত এদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ফিরে আসবেন, ফের ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন খুব শীঘ্রই সত্যি হতে যাবে। কেননা এই দলটা এমনিতেই জনপ্রিয়, তারপরেও ভারতের সাপোর্ট আছে, সাপোর্ট থাকার পরে এই দলটার প্রতি মানুষের এক ধরনের সমর্থন আছে। মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের বয়ান আছে, ফেরি আছে, এই বিষয়গুলো কিন্তু ক্যারি করার চেষ্টা করছে, ক্যারি করে রাজনীতিকে পুঁজি করে, জনগণকে পুঁজি করে ফের ক্ষমতায় যাবে, এটাই বাস্তব। এখন আমাদের দলের দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত, এনসিপি, এরা যেভাবে রাজনীতি করছে, সবার রাজনীতি ভুলে পড়া রাজনীতি। এই যে ভুলে পড়া রাজনীতি যদি থাকে, আওয়ামী লীগ খুব সহজেই এন্ট্রি নেবে, খুব সহজেই ক্ষমতায় যাবে, এটাই সত্য, এটাই বাস্তব। এবং তার জন্য বিএনপি জামাতকে যেই বদ্ধ পরিকল্পনা, একই সাথে বিএনপি জামাত, জাতীয় নাগরিক পার্টি, এই দলগুলোর যে একদিকের থেকে আমরা দেখি যে দূরত্ব, আরেক দিক থেকে দেখি আবার বন্ধুত্ব। সো তাদের রাজনৈতিক ভাষা জনগণ বুঝতে পারছে না, জনগণের মাঝে মানানসই খাচ্ছে না, জনগণ এই রাজনীতিকে পছন্দ করছে না। সকল এই জন্যই তো জনগণের মাঝে যে প্রশ্নটা তীব্রভাবে বেড়ে উঠেছে যে ফের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, ফের শেখ হাসিনাই আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। এই বিষয়গুলো কিন্তু খুব জোরালোভাবে আলোচনা হচ্ছে। তবে এগুলো বন্ধ হবে কতদিনে? যতদিন পর্যন্ত আপনার ভারতের আগ্রাসন, বিশেষ করে এখন 3টা বড় দল আমরা মনে করি, বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, 3টা বড় দল যদি ভারতের সাথে আঘাতটা বন্ধ করে, ভারতকে ছুঁড়ে ফেলে দেয়, নিক্ষেপ করে দেয়, তাহলে আওয়ামী লীগের ফেরাটা খুব একটা সম্ভব হবে না। কিন্তু এই 3টা দল যখন, আর জাতীয় নাগরিক পার্টির কথা আমরা বাঁচিয়ে দিলাম, কিন্তু বিএনপি, জামাত তো ভারতের সাথে আঘাত করছে, খবরগুলো তো আসা শুরু করেছে, তাই না? তাহলে আওয়ামী লীগের ফিরে আসা খুব ইজি হয়ে যাচ্ছে এবং একই সাথে ক্ষমতায় যাওয়ার খুবই কাছাকাছি আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে যখন তালবাহানা চলছে, তখন গত বছরই সেনাপ্রধান যে কথাটা বলেছিলেন, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, সরকারের মধ্যে নানা রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। সেনাপ্রধান বলেছিলেন যে 5 আগস্ট থেকে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। সেই 18 মাসের তথ্য অনুযায়ী ধরেই নেওয়া হয়েছিল যে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু সেটা সরকার করতে চায় না। সরকার আগামী জুন পর্যন্ত সময় নিতে চায়। কিন্তু আগামী জুন পর্যন্ত যদি সরকার সময় নিতে চায়, তাহলে সেটা কিভাবে সময় নেবে? আগামী বছরের ফেব্রুয়ারির শেষের দিকে রোজা, মার্চের শেষের দিকে ঈদ, এরপরে মার্চের পরে আসবে এপ্রিলে কালবৈশাখী শুরু হবে। এপ্রিল থেকে আর নির্বাচন করার কোনো অপশন থাকবে না সরকারের হাতে, কারণ কালবৈশাখী বৈশাখ মাসে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই সময়ে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয়, কারণ নির্বাচনের জন্য প্রাকৃতিক অবস্থা ভালো থাকা খুবই জরুরি। সেই কারণেই সাধারণত বাংলাদেশের নির্বাচন শীতকালে হয়। শীতকালের নির্বাচনের তত্ত্ব যদি মানতে হয়, তাহলে সরকারকে কোনোভাবেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পার করা যাবে না। কিন্তু সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন করবে, কিন্তু সেখানেই প্রশ্ন আসছে যে আদৌ সরকার জুনের মধ্যে নির্বাচন করতে চায়, নাকি এটিকে বাড়িয়ে যে তত্ত্বগুলো প্রচার করা হচ্ছে 5 বছরের তত্ত্ব, সেটি করতে চায়। বহু আগে সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, 18 মাসের মধ্যে আমি চাই নির্বাচন হোক। সরকার থেকে তার প্রতিবাদ করা হয়েছিল, স্বয়ং প্রধান উপদেষ্টা এটার প্রতিবাদ জানিয়েছিলেন, বিদেশি একটি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে এটা সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কথা, এটা তার কথা, এটা সরকার যখন বলবে, সরকার যে কথাটা বলবে সেটাকেই ভাববেন যে সরকারের কথা, অন্য কেউ বললে এটা সরকারের কথা নয়। তার মানে হচ্ছে সেনাপ্রধানকে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। এরপরে
সেনাপ্রধান একাধিকবার বলেছেন যে 18 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু সরকার সেই তত্ত্বে হাঁটছে না। সরকার যখন সেই তত্ত্বে হাঁটছে না, তখন সেনাপ্রধানের যে আরেকটি তত্ত্ব, গত ফেব্রুয়ারির 25 তারিখে যে কথাটাকে কেন্দ্র করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতারা নানা রকমের কথাবার্তা বাজারে ছড়ানোর চেষ্টা করেছে, সেনাবাহিনী সেনাপ্রধান নিয়ে নানা রকমের বাজে কথা বলেছে, যেখানে সেনাপ্রধান বলেছিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, যেটা মূলত আন্তর্জাতিক চাপও রয়েছে সবাইকে নিয়ে নির্বাচন করার। সেখানেই অনেকের আপত্তি যে ইনক্লুসিভ নির্বাচন মানে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাহলে সেটা কোনোভাবেই হতে দেওয়া হবে না। কিন্তু যারা সুস্থভাবে চিন্তা করেন তারা বলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা পরিশুদ্ধ আওয়ামী লীগের যারা দোষী নয়, দল হিসেবে তো আওয়ামী লীগের কোনো দোষ নেই। আওয়ামী লীগের কিছু মানুষ দোষ করেছে, আওয়ামী লীগ সরকারের কিছু মানুষ দোষ করেছে। সেই দোষ করা মানুষগুলোকে বাদ দিয়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, তাহলে গণতন্ত্রের কোন ধারায় আপনি তাকে নিষেধ করবেন? তাকে নিষেধ করার তো কোনো উপায় নেই। সেই কারণেই আন্তর্জাতিক তত্ত্ব আসছে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। সরকারও মোটামুটি একমত যে আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দিতে বাধ্য, এক ধরনের বাধ্য। কিন্তু এই এনসিপি, যেটা গত 28 ফেব্রুয়ারি জন্মলাভ করেছে এই নতুন দল, সেই নতুন দল থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। ইনক্লুসিভ নির্বাচন তার মানে তারা চায় না। তার মানে হচ্ছে সেনাপ্রধানের দুইটি তত্ত্বই কাজে দিচ্ছে না সরকার, এবং সরকারের ঘনিষ্ঠজনরা সেনাপ্রধানের এই তত্ত্বগুলোকে কোনোভাবেই গুরুত্ব দিতে চাচ্ছে না। তাহলে সেনাপ্রধান এখন কি করবেন? সেনাপ্রধান কি চুপ করে থাকবেন? সেনাপ্রধান 5 আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তখন কিন্তু তার প্রথম ভাষণে একটা কথা বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আমার উপরে আপনারা ভরসা রাখুন, সবকিছু ঠিকঠাক ভাবে চলবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ সেনাপ্রধান একটা দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তী সরকার গঠন, পরবর্তী নির্বাচন, সবকিছুই সেনাপ্রধানের একটা দায়। সেনাপ্রধান একটা সাংবিধানিক পোস্ট, সুতরাং তিনি দায় এড়াতে পারেন না। তিনি দায় এড়িয়ে কি চুপচাপ বসে থাকবেন? আমার মনে হয় না যে চুপচাপ বসে থাকবেন। বাংলাদেশ যত দিন যাচ্ছে গোটা বিশ্ব দরবারের রাজনীতিতে একটা টার্গেট হয়ে দাঁড়াচ্ছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়ে চীন, ভারত, আমেরিকা এবং পাকিস্তান তারা নানা পরিকল্পনায় উদ্যত হয়েছে। এবার কি করবেন মোহাম্মদ ইউনূস? বাংলাদেশ ক্রমশই বিশ্বের রাজনীতিতে টার্গেট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়ে ভারত, আমেরিকা ও পাকিস্তান, চীন নানা রকম পরিকল্পনায় উদ্যত হচ্ছে। একদিকে যেমন দেখা যাচ্ছে পাকিস্তান ও চীন, অন্যদিকে দেখা যাচ্ছে আমেরিকাও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের বিভিন্ন পদক্ষেপকেই সমর্থন জানিয়েছে। এই খণ্ডযুদ্ধের আবহে একটি খ্রিস্টান রাজ্যের কথা উঠে আসছে, যেখানে আমেরিকার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল ভারতের মিজোরাম ও নাগাল্যান্ডের একটি অংশ এবং মিয়ানমার ও বাংলাদেশের বান্দরবনের একটি অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার। উল্লেখ্য, আমেরিকার এই খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা এবং তারপরে প্রায়শই আমেরিকার শীর্ষ আধিকারিকদের বাংলাদেশ সফরে কিছুটা মনক্ষুণ্ণ হয়েছে ভারতের। ভারতের তরফে এই খ্রিস্টান রাষ্ট্র নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বেশ কিছু মতামত পোষণ করা হয়েছে। ভারত এই বিষয়টিকে একেবারেই গ্রহণ করতে পারছে না। ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন ভারতকে আশ্বস্ত করেছে যে খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলা ছিল পূর্বতন জো বাইডেন প্রশাসনের একটি ডিপ স্টেটের ষড়যন্ত্র। মূলত ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে এই খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা ছিল। অর্থাৎ বর্তমান ট্রাম্প প্রশাসনের এই ধরনের খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার কোনো পরিকল্পনা নেই এবং মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দিকে নজর রয়েছে আমেরিকার, সেই কথাই জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তারা ভারত, বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আরাকান আর্মির বিষয়ে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে আলাদা একটি গোষ্ঠী তৈরি করছে। ইতিমধ্যেই সেই বাহিনীর সশস্ত্র প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে আমেরিকার এই খ্রিস্টান রাষ্ট্র গঠনের নীতি এবং বাংলাদেশের রোহিঙ্গা সংগঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। এরপরে ভারত রাশিয়াকে অনুরোধ জানিয়েছে ইন্দো প্যাসিফিক সংক্রান্ত এই বিষয়ে রাশিয়ারও যেন ভূমিকা থাকে এই পরিকল্পনায়। প্রসঙ্গত, সদ্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া সফর সেরে দেশে ফিরেছেন। জানা গিয়েছিল এই সফর চলাকালীন তিনি রাশিয়ার বিভিন্ন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। এদিকে দেশে তার অবর্তমানে সেনাবাহিনীর 5 সেনাকর্তাকেও গৃহবন্দী করার মতো খবর উঠে এসেছিল। আর এরপরেই রুশ যুদ্ধজাহাজ প্রবেশ করে বাংলাদেশে এবং এরপর দেখা গেল সেগুলি অনেকটাই ভারতের সীমান্তের কাছেও চলে গিয়েছে। জল্পনা তৈরি হয়েছে, ভারত কি তবে এই খবর আগেই পেয়েছিল? ব্যুরো রিপোর্ট, নিউজ। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। কথায় আছে যে যেই গাছটা খুব দ্রুত বড় হয় সেটা আবার খুব দ্রুতই ঝরে পড়ে যায়। তবে
ঝড় ছাড়াই নিজেরাই কি মানে বাগান থেকে সরে যাওয়ার চিন্তা? দেশের মানুষকে নানান স্বপ্ন দেখানো যে দলটা, মানে তাদের কি রাজনৈতিক নিবন্ধন আছে এখন পর্যন্ত? আপনি কি জানেন যে ইসির একটা ঘোষণা আছে যে নতুন দলের নিবন্ধনের জন্য, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বরে হয় অথবা এর আগে বছর হয়, তো সেই দলটার যে কোনো দল তারা নিবন্ধনের জন্য আগামী 20 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। আজকে কত এপ্রিল? গুণগণের সম্মত 18 এপ্রিল, হাতে আছে আর 2 দিন। আজকে আবার ফ্রাইডে, তাই না? শনি রবি, শনিবার অফিস খোলা থাকে কিনা জানি না। এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি দলটা নিবন্ধনের আবেদন করে নাই ভাই। উল্টা গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলাম বলতেছে যে এটা না হলে আমরা নির্বাচনে যাব না। আমি গতকালকের ভিডিওতে বলছিলাম, থাকে না যে রুট লেভেল বা গ্রাস লেভেল, একটা গাছের শিকড় যতটা গভীরে যায় গাছটা ততটা ঝড় বৃষ্টি বাতাস সইতে পারে, কিন্তু শিকড় না নিচে প্রার করে উপর উঠে গেছে, যে কোনো একটা ধাক্কা কিন্তু গাছটা পড়ে যাবে, এটাই বাস্তবতা। আর যে কোনো একটা রাজনৈতিক দলের শিকড় হচ্ছে তার নেতা কর্মী একনিষ্ঠ যারা, লাইক আপনি আওয়ামী লীগরে দেখেন, বিএনপিরে দেখেন, জামাতরে দেখেন, ময়রা হোক, বাচ্চা হোক, জিন্দা হোক, মৃত হোক, সবাই কিন্তু দলগুলোর সাথে দীর্ঘদিন আছে। হাইব্রিড একাংশ আছে, তাদের হিসাবটা আলাদা। বাট এই দলটার আত্মপ্রকাশের মেয়াদকালী হচ্ছে 2 মাস। তো এই নেতাকর্মী কি গজাইতে পারছে? পারে নাই। সারা বাংলাদেশে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটি হয়েছে? হাতে গোনা কয়েকটা। রমজানে সর্বোচ্চ 39টি সংসদীয় আসনে নির্বাচনের জন্য তারা ভোট চাইছে, কিন্তু দলের নিবন্ধনের খবর নাই। এই কারণে দলটারে কমেডি বাড়ি বলছে আমার মনে হয় যে সাংবাদিক যিনি আছেন তাসনিম খলিল। এখন তারা বলতেছে যে আরো 3 মাস এই সময়টা বাড়াইতে হবে, আর এটার জন্য তারা আবেদন করেছে। তো এর পর্যন্ত আমি আপনাদের এখানে আরো বেশ কয়েকটা কানেক্টেড নিউজ দিচ্ছি যে আমাদের নির্বাচন কমিশন কি বলছে। তারা যে 3 মাস বেশি চাইছে, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিনি আপনার গণমাধ্যমকে বলছেন 20 এপ্রিলই হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত সময় বাড়ানোর আর পরিকল্পনা নেই। তাদের বক্তব্য, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা টার্গেট করে আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি। 3 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করে আমরা আগস্ট সেপ্টেম্বরে সংলাপ করতে চাই। আইন অনুযায়ী নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে আগামী 2 দিনের মধ্যেই আপনার নিবন্ধন করতে হবে। অপরদিকে তারা বলছে যে ইসিরও সংস্কার লাগবে, মানে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য, নাহিদদের বক্তব্য। এই সরকারের বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হয় এবং উক্ত কমিশন একটি প্রতিবেদন সহ তাদের সুপারিশ কর্তৃপক্ষের নিকট দিলেও আজকের দিন পর্যন্ত মৌলিক সংস্কার কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নির্বাচন কমিশনের মৌলিক সংস্কার এবং বিদ্যমান আইন যুগোপযোগী না করে বর্তমান নির্বাচন কমিশন রাজনৈতিক নিবন্ধন দলগুলোর নিবন্ধনের জন্য গত 10 মার্চ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে। সংস্কারের আগেই তড়িঘড়ি করে বিজ্ঞপ্তি প্রকাশ দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে সমালোচনার জন্ম দেয়। কারোর কাছেই না, শুধু এনসিপির কাছেই। জামাতও খুশি, লন্ডনে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে বলতেছে আগামী জানুয়ারিতেই মোটামুটি নির্বাচনটা হয়ে যেতে হবে। বিএনপি বলতেছে ডিসেম্বর, আর এদিকে জানুয়ারি। তা আমাদের প্রশ্ন হলো, নির্বাচন কমিশন এই রুলস ভাঙা এই অবস্থায় মৌলিক সংস্কার সাধন এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আবেদনের সময়সীমা 90 দিন বাড়াবে কিনা। ফাইনালি আমি বলি, থাকে না যে নাচতে না জানলে উঠান বাঁকা। আসলে এই এনসিপি দলটা টের পাইয়ে গেছে, তলে তলে রাজু ভাস্কর যে আয়সারা ডাক দিলে রুট লেভেলে যে এদের নেতা কর্মী নাই। আর এখন যারা জোটতেছে যে বিভিন্ন জায়গায় নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতেছে, এখানে আবার আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, অন্য দল ঢুকে যাচ্ছে, দুর্বৃত্তরা ঢুকতেছে, এরারা মারামারি করতেছে। টোটাল পরিস্থিতি যত নির্বাচন ঘনাবে, আপনি কালকে দেখছেন কি পরিমাণ মাইটঝড় দিয়েছে এনসিপির নেতা কর্মীদেরকে, অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে। বহু জায়গায় কিন্তু এরকম ঘটবে, কারণ নির্বাচন ভাই নির্বাচনী। আমি আবারও হলফ করে লেখা দিতে পারি, জ্যোতিষ না, বাট বেশি জ্যোতিষ হওয়া লাগে না। এই দলটা আগামী নির্বাচনে 5টা সিট পাবে না, 5টা নিজেদের প্রতীকে প্লাস নিজেদের ফেস ভ্যালুতে লেখা রাখেন, ভিডিও থাকবে। 5টা সিটও পাবে না, পাইতো 2-4-10টা সিটেরা পাইতো, কিন্তু এখন পাবে না। কেন? যত বড় মুখ না তত বড় কথা এরা বলে। আমরা যে সমালোচনা করছি আমাদেরকে কিন্তু হয়তো চক্ষুশুল ভাবতেছে, বাট দেখেন একসময় আওয়ামী লীগের এরকম সমালোচনা করতাম, দেশে যাইতে পারি না ভাই, ভুয়া মামলা দিয়ে ঝুলে রাখছিল, কারণ মনে হইতো যে এরা তো আমাদের কি। কিন্তু আমরা আপনাদের ভালোর জন্য বলি, রাজনীতিতে আপনাকে সম্মান করতে হবে। আপনি ছাত্রলীগ করা একটা ক্যারেক্টার হঠাৎ করে আইসা এত বেশি পবিত্র ক্যারেক্টার হয়ে গেলেন ভাই, এটা মানুষ খায় না। আপনারা ওই সময় যুগের সাথে তাল মিলিয়ে ওইটা হয়ে গেছে, যার যার পারসেপশনে আপনাদের সাথে একত্রিত হয়েছিল। আওয়ামী লীগের ইস্যুতে এখনো আবার করে এক হয়ে যাবেন, কিন্তু ক্ষমতার ইস্যুতে আপনি কখনোই মিত্র শক্তিরা থাকে না। আপনি দেখেন জামাত এবং বিএনপি নির্বাচনের যখন একই সুরে কথা বলা শুরু করছে, এনসিপির রাজনীতি ওইখান থেকে শেষ। নিবন্ধনের হাতে আর 2 দিন। তো নিবন্ধন না করলে এমনও হইতে পারে, যদি এমনই হয় তখন মানুষ বলবে স্যার এটা তো ডক্টর ইউনূস ব্যাকগ্রাউন্ডে এদেরকে সাপোর্ট দিচ্ছে, কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বদলাইয়া
আরো 90 দিনের মেয়াদ যদি ঠিকই দেয়, তখন তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে যে তোমরা অন্যান্য যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা রাজনৈতিক দলের জন্য নিবন্ধন করছে, হয়ে গেছে, তো তোমরা কেন করতেছো না? একটা খেলার মধ্যে আছে যে পাল্লাটা কোন দিকে যাচ্ছে, বাতাসটা রাইট অর লেফট কোন দিকে ঘুরতেছে। কেউ কেউ বলতেছে যে জামাতের সাথে হয়তো দিন শেষে একটা জোট বাঁধবে, বাট জোট বাঁধতে গেলে তো আপনার একটা লাগবে, কি বলা হচ্ছে, নিবন্ধন লাগবে। এখন নির্বাচন কমিশন আপনি যদি দেখেন, আমার দেখা মতে গত বেশ কয়েক বছর আমি যখন নিউজ করছি, মেরুদণ্ড আছে এমন নির্বাচন কমিশন এটারই মনে হয়। এমনকি খুব স্পষ্ট ভাষী তাদের বক্তব্য। তো যতদূর আমরা নির্বাচন কমিশনারে, প্রধান নির্বাচন কমিশনারে চিনতেছি, বুঝতেছি ঝুঁকবে না কাকু। তাহলে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ কি? জিরো, হারাই যাবে। এটা মনে রেখেন, নির্বাচনের বাহিরে থাকা যে কোনো রাজনৈতিক দল হারাই যায়, মাঠ থেকে গায়েব হয়ে যায়। মিনিমাম লেভেলে আপনার ক্ষমতা থাকতে পারে। এখন যে ক্ষমতা দেখছেন, এগুলো বেশি দিন থাকবে না। এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশ থাকবে, আমরাও থাকবো, আমাদের নিউজ চ্যানেলও থাকবে, ইনশাল্লাহ আমরা নিউজ করবো। আপনি দেখবেন যেভাবে সবকিছু ঘাটাঘাটি চলতেছে, বিশেষ করে এদের কথাবার্তার মধ্যে ওই যে পুরানা ছাত্রলীগ ভাবটা এখনো রয়ে গেছে অনেকের। মানে মনে হয় যে আমার কথার বিপরীতে বললেই তুমি স্বৈরাচারের দোষর, তুমি এইটা, তুমি সেইটা, মপ করে ফেলতে হবে, এটা করে ফেলতে হবে। আবার রাজনীতি অন্য খেলা। হ্যাঁ, বয়সটা আমাদেরও কম হয় না, 40-এর কাছাকাছি চলে। আলো বাতাস এটা সেটা আমরাও খায় আসছি। দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের অনবল চাঙ্গা করতে হবে এবং সকলকে সংগঠিত করতে হবে। আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা বাহির হয়ে আসবে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাকে অসংখ্য অশেষ ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি এরকম দেশের বিভিন্ন পলিটিক্যাল নিউজ এবং দেশের খুবই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজগুলো পেতে চান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এখানে শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।